আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতে বিআরবিকে বল সংবাদ শিরোনাম। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী। তুলে ধরবেন করোনা টিকা, রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু। প্রভাবশালী ছাত্রদের কথায় চলাফেরা করা শিক্ষকরা পেশার মর্যাদা ক্ষুণ্ণ করছেন, ওবায়দুল কাদেরের মন্তব্য। বর্তমানে অনেকেই ঘটনাচক্রে শিক্ষক, বললেন শিক্ষামন্ত্রী। ইভ্যালির অ্যাকাউন্টে আছে মাত্র ৩০ লাখ টাকা, দায় ১,০০০ কোটি টাকা, জানিয়েছে র্যাব। গ্রেপ্তার সিইও রাসেলকে পুলিশে হস্তান্তর। করোনায় সারা দেশে বেড়েছে বাল্য বিবাহ। সাতক্ষীরা ২ স্কুলের ৮১ ছাত্রীর বিয়ের ঘটনায় তোলপাড়। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৭৬তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৯:১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে রওনা দেন তিনি। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান মন্ত্রিপরিষদ সদস্য, ৩ বাহিনী প্রধান সহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা। করোনার কারণে ২০২০ সালের ফেব্রুয়ারিতে ইটালি সফরের ১.৫ বছর পরে এটি প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন এবং বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে ১৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থান করবেন। নিউ ইয়র্কে যাওয়ার পথে শেখ হাসিনা হেলসিঙ্কিতে ২ দিনের যাত্রা বিরতি করবেন। ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন বঙ্গবন্ধু কন্যা। ২০ সেপ্টেম্বর যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আহ্বানে জলবায়ু পরিবর্তন নিয়ে রাষ্ট্র ও সরকার প্রধানদের রুদ্ধদ্বার বৈঠকে যোগ দেবেন তিনি। দ্বিপক্ষীয় বৈঠক হবে বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে। ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসি সফরের কথা রয়েছে তার। যুক্তরাষ্ট্র সফর শেষে ১ অক্টোবর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শ্রেণীর শিক্ষকরা প্রভাবশালী ছাত্রদের কথায় চলাফেরা করেন, এমন ব্যক্তিত্বহীনতা শিক্ষকদের মর্যাদাকে ক্ষুণ্ণ করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শিক্ষক নিয়োগে তদবির, বিশ্ববিদ্যালয়ের হলে গণরুম সংস্কৃতির মতো বিষয়গুলো নিয়েও কথা বলেন তিনি। এদিকে শিক্ষামন্ত্রী দীপু মনি জানিয়েছেন, পরীক্ষা আর সনদের মাঝেই পুরো শিক্ষা প্রক্রিয়া আটকে ছিল। এ অবস্থার পরিবর্তন আনা হয়েছে। আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক উপকমিটি আয়োজিত আলোচনায় দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, করোনা কমে আসায় বিশ্ববিদ্যালয়ের হলগুলো সেপ্টেম্বরের শেষ নাগাদ খুলে দেয়া হবে। হলগুলোতে পলিটিক্যাল গণরুম কালচার লিখিতভাবে আজীবনের জন্য বন্ধ করতে হবে। প্রাচ্যের অক্সফোর্ড বলে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় এর গৌরবরবীয় আজ অস্তাচল। আজকে বিশ্বে ১০০টার মধ্যে তো আমাদের খুঁজে পাওয়াই যাবে না, ৫০০টির মধ্যে বা ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের একটা বিশ্ববিদ্যালয়কেও আমরা খুঁজে পাই না। শিক্ষকদের আচরণ ও শিক্ষক নিয়োগে অনিয়মের বিষয়টিও উঠে আসে তার বক্তব্যে। এটা অবাক লাগে, প্রভাবশালী ছাত্র নেতাদের কথা উঠে না বসে। এই ব্যক্তিত্বহীনতা আমাদের শিক্ষকতার মর্যাদাকে ভীষণভাবে ক্ষুণ্ণ করে। আজকে দেখা যায় যে একটা শিক্ষক নিয়োগের ব্যাপারে আজকে কোথাও কোথাও খুবই বাজে দৃষ্টান্ত স্থাপিত হচ্ছে। এদিকে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, শিক্ষকদের মানোন্নয়নে তাদের প্রশিক্ষণে সরকার বিশেষ ব্যবস্থা নিয়েছে। অন্য কোনো পেশায় অনেকেই যেতে পারেননি, শিক্ষকতা কোনোদিন তারা চাননি, কিন্তু তারা শিক্ষকতা এসেছেন। সেইখানে আমরা চাই যে যিনি শিক্ষকতা পেশায় আসবেন তিনি তার জীবনের লক্ষ্যই হবে শিক্ষকতা পেশা, এবং সেই লক্ষ্য নির্ধারণ করেই তিনি আসবেন। পরীক্ষা সনদের মাঝে আটকে থাকা শিক্ষা প্রক্রিয়ার পরিবর্তন আনা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। মিথ্যা প্রলোভনে গ্রাহকের টাকা আত্মসাৎ, সময়মতো পণ্য না দেয়া, ব্যবসায়িক সমস্ত আইনকে উপেক্ষা করা, এরকম অনেক নিয়ম অমান্য করেছেন ইভ্যালির মালিক মোহাম্মদ রাসেল, যেগুলোকে সরাসরি প্রতারণা বলছেন সুপ্রিম কোর্টে 2 আইনজীবী। তারা বলেন, প্রতারিত গ্রাহকরা টাকা ফেরত পেয়েছেন, এরকম নজির বাংলাদেশে নেই। ইভ্যালির কার্যক্রম মনিটরিংয়ের দায়িত্বে থাকা সরকারি প্রতিষ্ঠানেরও দুর্বলতা রয়েছে বলে মনে করছেন তারা। ২০১৬ সালে অনলাইনে ডায়াপার বিক্রি দিয়ে শুরু করা ইভ্যালির বর্তমান ক্রেতা ১৭ লাখ আর বিক্রেতা ২০,০০০। চমকপ্রদ বিজ্ঞাপন আর ধামাকা বা সাইক্লোন অফারের মতো লোভ দেখিয়ে গ্রাহকদের আকৃষ্ট করেছিল অনলাইন প্রতিষ্ঠানটি।
ব্যবসায়িক দুনিয়ার সমস্ত নিয়ম ও চর্চাকে অগ্রাহ্য করে বিপুল পরিমাণ টাকা সংগ্রহ করে মানুষের কাছ থেকে, যেটাকে সরাসরি প্রতারণা বলছেন আইনজীবীরা। বাইকের দাম হচ্ছে 5 লাখ টাকা, তারা অফার দিচ্ছে 2.5 লক্ষ টাকা। তো ওটা কোনোভাবেই সম্ভব না, কিন্তু সেই জিনিসটাকে হাইপে ওঠানোর জন্য ওই ধামাকা সাইক্লোন অফার দিয়ে লোকজনকে অ্যাট্রাক্ট করেছে যে তোমরা আমার এখানে বিনিয়োগ করো। এবং সে এখানে 3 টাইপের ফ্রড করেছে। একটা হচ্ছে এটাকে মানুষের মনে বিশ্বাস জন্মানোর জন্য হেভি মিডিয়া প্রচার, হেভি জনগণের মধ্যে প্রচার দেওয়া। আরেকটা হচ্ছে তার একটা ভেস্টেড গ্রুপ কিন্তু তৈরি করেছে। ইভেলি যে ফ্রড করেছে এটা অ্যাপারেন্টলি বুঝাইতে যাচ্ছে হাজার হাজার লোক তাদের টাকা আগাম টাকা দিয়েছে পণ্য সরবরাহের জন্য, কিন্তু সেই টাকাটা তারা এখনো পায় নাই, তা পণ্যটাও পায়নি। পণ্য যদি না পান তাহলে তো সে টাকা ফেরত দেবে, টাকাও তো দিচ্ছে না। ক্রেতা ও বিক্রেতা এই দুই পক্ষের কাছেই ইভ্যালির দেনা 544 কোটি টাকা। সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে এই টাকা গ্রাহকরা ফেরত পাবে কিনা। ইতিহাস অবশ্য গ্রাহকদের ভাগ্যের বিপরীতে। 2,500 কোটি টাকা প্রতারণা করেছিল যুবক। তাদের সম্পদ ছিল মোট দেনার কয়েক গুণ। আজ পর্যন্ত গ্রাহকরা 1 টাকাও ফেরত পাননি। ইউনিপে 2 6,000 কোটি টাকা প্রতারণা করেছিল 6 লাখ গ্রাহককে। 1 টাকাও ফেরত পাননি গ্রাহকরা। ডেস্টিনি গ্রুপ 2,500 কোটি টাকা সংগ্রহ করেছিল। গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার শর্তে ডেস্টিনির মালিক রফিকুল আমিনকে আদালত জামিনও দিয়েছিল। রফিকুল আমিন জেল থেকেই বের হননি, টাকাও ফেরত দেননি গ্রাহকদের। এই দুই অভিজ্ঞ আইনজীবীর আশঙ্কা, ইভ্যালিও গ্রাহকদের টাকা ফেরত দিতে পারবে না। ওরা এমনভাবে ফ্রডটা করেছে যে আমার মনে হয় না মন্ত্রণালয় প্রথম থেকে তাদের এই ফ্রডটাকে বুঝতে পেরেছে। তো এটা হলো গভর্নমেন্টের দুর্বলতার জায়গাটা। সরকারি যেটা বড় ভুল, একটা লাইসেন্স ছাড়া একটা নীতিমালার আওতায় তাদেরকে পারমিশন দেওয়া। নীতিমালা এর কোনো গাইডিং ফোর্স নাই, এর কোনো লিগ্যাল ফোর্স নাই। টাকা একবার পকেট থেকে চলে গেলে আমাদের দেশের যেই সোশিও ইকোনমিক কন্ডিশন বা যে ক্যারেক্টার নর্মালি এই ব্যবসাগুলো যারা করে তারা কখনো টাকা ফেরত দেয় না। আইনজীবীরা বলছেন সারা বিশ্বেই ই কমার্স খুব জনপ্রিয় একটি ব্যবসায়িক মাধ্যম। বাংলাদেশেও এই প্ল্যাটফর্মের সম্ভাবনা রয়েছে। শুধুই হুজুগে না পড়ে গ্রাহকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন এই দুই অর্থ বিষয়ক আইনজীবী। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা। গ্রাহকদের কাছে 1,000 কোটি টাকার দেনার বিপরীতে ইভ্যালির ব্যাংকে আছে মাত্র 30 লাখ টাকা। সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছে র্যাব। অর্থ আত্মসাতের পর নিজেকে দেউলিয়া ঘোষণার পরিকল্পনা ছিল রাসেলের। এদিকে প্রতারণার অভিযোগে গ্রেফতার ইভ্যালির প্রতিষ্ঠাতা মোহাম্মদ রাসেলকে গুলশান থানা হস্তান্তর করেছে র্যাব। তাকে এরই মধ্যে আদালতে নেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যে তার রিমান্ডের শুনানি হবে। সাম্প্রতিক সময়ে আলোচিত ইভ্যালির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে মোহাম্মদপুর নিজ ফ্ল্যাট থেকে বৃহস্পতিবার গ্রেফতার করে র্যাব। তাদের নেওয়া হয় র্যাব সদর দপ্তরে। রাসেলকে জিজ্ঞাসাবাদ শেষে একদিন পর শুক্রবার সকালে উত্তরায় র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলন করেন আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। জানান, ইভ্যালির 403 কোটি টাকা গ্রাহক দেনার কথা শোনা গেলেও আসলে তাদের দায় দেনার পরিমাণ অনেক বেশি। যে ফেব্রুয়ারি পর্যন্ত তার লাইবিলিটিস ছিল 403 কোটি টাকা বিভিন্ন তথ্য অনুযায়ী। অথচ গতকালকে উনি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করে উনি আমাদেরকে বলেছেন যে প্রায় 1,000 কোটি টাকার দায় বা লাইবিলিটিস তার রয়েছে। সো আমরা যেটা মনে করি, আইন শৃঙ্খলা বাহিনী পাশাপাশি দেশের আপামর জনগণ অধিকাংশ মানুষই মনে করে বা বিভিন্ন সংস্থা যারা তদন্ত করে যাচ্ছে তারা মনে করে এটা যত লিঙ্গারিং হতো তত মানুষের কষ্ট বাড়ত, মানুষের দায়বদ্ধতা বাড়ত এবং এটা হয়তো আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল বলে সাধারণ মানুষ মনে করে। ক্যাশব্যাক, সাইক্লোন সহ লোভনীয় অফারগুলো ছিল গ্রাহকদের প্রতারণার অন্যতম কৌশল। রাসেল এমন তথ্য দিয়েছেন বলে দাবি র্যাবের। গ্রেফতারকৃত জানায় ব্যবসায়িক অপকৌশল ছিল নতুন গ্রাহকের উপর দায় চাপিয়ে দিয়ে পুরাতন গ্রাহকদের আংশিক অর্থ ফেরত অথবা পণ্য ফেরত দিতেন, যার তার এই দায় ট্রান্সফারের দূরসন্ধিমূলক অপকৌশল চালিয়ে তিনি এভাবে প্রতারণা করে আসছিলেন। প্রতিষ্ঠানটির নেটওয়ার্কে যত গ্রাহক তৈরি হয় লাইবিলিটিস তত বৃদ্ধি পেতে থাকে। গ্রেফতারকৃত রাসেল জেনে শুনে এই নেতিবাচক স্ট্র্যাটেজি গ্রহণ করেছেন বলে জিজ্ঞাসাবাদে জানান। বর্তমান সময়ে চাপে পড়ে রাসেল ইভ্যালি বিক্রির জন্য বিদেশি প্রতিষ্ঠানও খুঁজছিলেন বলে জানান র্যাব। কোনো আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা কোনো দেশীয় বড় প্রতিষ্ঠানের কাছে দায় সহ বিক্রি করে দেওয়ার একটি পরিকল্পনা ছিল তার।
একইভাবে তার শেয়ার মার্কেটে তার একটি অন্তর্ভুক্তির প্রচেষ্টা ছিল। 3 বছর পূর্ণ হলেই তিনি শেয়ার মার্কেটে অন্তর্ভুক্তি হতেন বলে আমাদেরকে জানান। এছাড়া বিভিন্ন সময়ে তিনি দায় মেটানোর অজুহাতে সময় নিয়েছেন, এটা তার একটি অপকৌশল মাত্র। সর্বশেষ তিনি দায় মেটাতে না পারলে তিনি দেউলিয়া ঘোষণা করার একটি পরিকল্পনা নিয়েছিলেন। শেয়ার হোল্ডার বা কোনো পার্টনার না থাকলেও ই ভ্যালি পরিবারতান্ত্রিক প্রতিষ্ঠান হিসেবে রাসেল ও তার স্ত্রী সব সিদ্ধান্ত নিতে বলে জানান র্যাবের এই কর্মকর্তা। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। অন্যদিকে করোনা পরিস্থিতিতে বাল্যবিবাহ বেড়েছে সারা দেশে। সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৪৭ জন ছাত্রীর বিয়ের ঘটনা ফাঁসে নড়েচড়ে বসেছে প্রশাসন। একই উপজেলার ঘোনা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে বিয়ে হয়েছে ৩৪ শিক্ষার্থীর। জেলার বেশিরভাগ স্কুলের চিত্র এমনই। দরিদ্রতা, কুসংস্কার এবং দ্রুত বিয়ে দিয়ে দায় সারার প্রবণতা থেকেই এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করেন শিক্ষকরা। সাতক্ষীরায় ১,৩৮,০০০ শিক্ষার্থী স্কুল, মাদ্রাসা ও কলেজে লেখাপড়া করছে। এর মধ্যে ছাত্রীর সংখ্যা প্রায় ৭২,০০০। করোনায় দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় বাল্যবিয়ের শিকার হয়েছে অনেকে। ঝরে পড়া এসব শিক্ষার্থীদের নিয়ে উদ্বিগ্ন শিক্ষকরা। বিয়ে হয়েছে ৫০ জনের, বিবাহযোগ্য আছে ১৪ জন, কিন্তু সবাই বাল্য বিবাহ না। স্কুল কর্তৃপক্ষ চেষ্টা করেছে তাদের বিয়েটা বন্ধ করা যায় কিভাবে, কিন্তু গার্জেনরা অত্যন্ত অসচেতন বিধায় এটা বন্ধ করা সম্ভব হয়নি। বাল্য বিয়ে হয়ে গিয়েছে, যা ইতিপূর্বে বিভিন্নভাবে তারা গোপন রেখেছে। একইভাবে বিয়ে হয়ে গেলে অনেকে স্কুলে আসছে। শিক্ষার্থীরা এই ধরনের মানে বাল্যবিবাহের শিকার না হয় সে ব্যাপারে আমরা পজিটিভলি মাঠে কাজ করছি এবং করব। করোনায় বদলে যাওয়া অর্থনৈতিক অবস্থাকে দুষছেন অভিভাবকরা। বাধ্য হয়ে মেয়েদের বিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন তারা। লেখাপড়া তো আছে না, 2-3টে মেয়ে, আমার আয় রোজগার তো নেই, কোনো জায়গায় কাজ কাম চলতি না, তা কি করবো? এই বিয়ে না দিলে তো উপায় নেই। মহল্লাবাসীর কাছ থেকে 2-5 টাকা করে তুলে সবাই বিয়ের আয়োজনটা করেছিল। কালকে এই পর্যন্ত আমরা রান্না বাড়া করিনি, আমরা খাইনি। আমাকে বাড়িওয়ালা ধরে নিয়ে গেছে। আমরা গরিব মানুষ, জন দিয়ে খাই, স্বামীও জন দেয়, আমিও জন দিই। এখন এক জায়গাতে আইসে শাদি, আমরা গরিব মানুষ, সে শাদিটা ভালো ছিল বলে আমি শাদিটা করেছি। স্কুল নাই, কলেজ নাই, মাদ্রাসা নাই, আজকের এইখানে বসে বসে ইন্টারনেট চালিয়ে তারা নেশাগ্রস্তর দিকে ঝুঁকে পড়ছে। করোনার কারণে, আর্থিক সচ্ছলতার কারণে বাল্যবিবাহ দিতে বাধ্য হয়েছে। বাল্য বিয়ে দেওয়া অভিভাবকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। যখনই বাল্যবিবাহের কোনো সংবাদ পাই তাৎক্ষণিক আমরা ব্যবস্থা নিয়ে থাকি। সেটা প্রতিরোধ করার জন্য মোবাইল কোর্ট করে শাস্তির আওতায় এনে আমরা সেটা করে থাকি, যাতে দৃষ্টান্ত হয়, অন্যরাও যেন বাল্যবিয়ের ব্যাপারে উৎসাহিত না হয়। জেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিকে সক্রিয় হওয়া এবং প্রশাসনের কঠোর নজরদারি চান সচেতনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এক সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মুরগি, ডিম ও সবজির দাম। প্রকারভেদে মুরগির মাংস কেজিতে বেড়েছে 20 থেকে 25 টাকা। মুরগির মাংস গত সপ্তাহে রাজধানীর বাজারগুলোতে যে দামে বিক্রি হয়েছিল এই সপ্তাহে এসে অনেকটা বেড়েছে। ব্রয়লার কেজিতে বেড়েছে 20 টাকা আর সোনালী মুরগির দাম বেড়েছে 30 টাকার মতো। বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা নানা কথা বলছেন। ব্রয়লার মুরগি বিক্রি করতেছে আজকে আমরা একটা 150 টাকা করে, গত সপ্তাহে ছিল 130-35। আর পাকিস্তানি কক যেটা আর কি, গত সপ্তাহে ছিল আপনার 100-250 থেকে 260, এখন বিক্রি হচ্ছে 290 থেকে 300 টাকা কেজি। কারণ হলো আপনার ওই যে খাদ্যর দাম বাড়ছে, মুরগির দাম পায় না খামারিরা, যার কারণে মাল কম উঠাচ্ছে শেডে। এই জাস্ট একটা প্রোডাকশন ক্রাইসিসের কারণে এই কারণে দাম বাড়ে গেছে। এদিকে মুরগির পাশাপাশি ডিমের বাজারও চড়া। ব্যবসায়ীরা বলছে দাম বাড়তির ব্যাপারটি ঘটছে গত 5 থেকে 6 দিন ধরে। প্রকার বেঁধে ডিমের প্রতি বেড়েছে 60 থেকে 100 টাকা। ডিমের দাম একটু বাড়তি, এখন প্রতি শতে আপনার প্রায় 100-র মতোই বাড়ছে পুরোপুরি। যে জায়গাতে আপনার সবেচি আপনার 700-750, ওই জায়গায় এখন 920 টাকা বেচতে হয়। ডিমের বাজার বলতে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি ধরেন না, কাস্টমারের কথা বলতে কষ্ট হয়ে যায়। কারণ যে বাড়তি কালকে ছিল একরকম, এখন আজকে আবার 50 টাকা বাড়ছে শতে, কথা বুঝছেন। আর বাড়ার কারণ হচ্ছে আপনার পান কোম্পানি আমাদের এটা 10 টাকা মানে শতে বাড়তি দিয়ে নিয়ে যায়, কথা বলছেন। এই কারণে মানে মাল মার্কেটে শহরের কারণে দাম বাড়তি সাদা লাল।
সবজির বাজারের ঊর্ধ্বগতির খবর গত সপ্তাহেও ছিল। এই সপ্তাহে আরও বেড়েছে কিছু সবজির দাম। নতুন আসা সবজির পাশাপাশি পুরনো কিছু সবজির দামও বেড়েছে। কিছু জিনিসের দাম বেশি, মানে গাজরটা মনে কম আমদামি, গাজরের দাম বেশি, টমেটোর দামও বেশি। সিম একটু নতুন সবজি হিসাবে দাম 120 টাকা কেজি, টমেটো 100 টাকা কেজি, গাজর আনসিজনের গাজর চায়না থেকে আসে, ওগুলো 120 টাকা কেজি, 100 টাকা কেজি। অন্যান্য সবজির দাম ঠিকই আছে। এসবের ভিড়ে ঊর্ধ্ব মূল্যে থাকা সয়াবিন আগের সপ্তাহের দামে বিক্রি হচ্ছে। ভারতীয় চাল বাজারে আসায় চালের বাজার আপাতত স্বাভাবিক আছে বলছেন ব্যবসায়ীরা। নতুন করে আর বাড়েনি চিনি, চাল, আটা, ময়দার দাম। নাইম হাসান, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানি। জাতিসংঘের ৭৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী। তুলে ধরবেন করোনার টিকা, রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু। প্রভাবশালী ছাত্রদের কথায় চলাফেরা করা শিক্ষকরা পেশার মর্যাদা ক্ষুণ্ণ করছেন ওবায়দুল কাদেরের মন্তব্য। বর্তমানে অনেকেই ঘটনাচক্রে শিক্ষক, বললেন শিক্ষামন্ত্রী। ইভ্যালির অ্যাকাউন্টে আছে মাত্র ৩০ লাখ টাকা, দায় ১,০০০ কোটি টাকা, জানিয়েছে র্যাব। গ্রেফতার সিইও রাসেলকে পুলিশে হস্তান্তর। করোনায় সারা দেশে বেড়েছে বাল্য বিবাহ। সাতক্ষীরা ২ স্কুলের ৮১ ছাত্রীর বিয়ের ঘটনায় তোলপাড়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল ৪টায়, রেখে ৩টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে, সাথে থাকুন।